শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরনাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জনাব তাহের, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত এবং মাছরাঙা টেলিভিশনকেও আমার কৃতজ্ঞতা। সবশেষ পরিস্থিতি দিয়ে আমরা আসলে শুরু করি। নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, আপনারা এটির কড়া সমালোচনা করেছেন। কমিশন এমনকি প্রধান উপদেষ্টারও একটু সমালোচনা করেছেন আপনারা। তো জামাত এবং এনসিপি ছাড়া আসলে বাকি দলগুলো স্বাগতই জানিয়েছে। অনেকে বলছে যে আপনাদের অবস্থানের কারণে আপনারা যে নির্বাচন চান না এটি আবারও প্রমাণিত হয়েছে, কি বলবেন? প্রথমে যেটা বলতে চাই যে নির্বাচনের রোডম্যাপ এটা ইলেকশন কমিশনের একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে যে ব্যত্যয়টা আমরা দেখছি দুটো। এক হচ্ছে নির্বাচন পদ্ধতি কি হবে এ নিয়ে আজকে দুই ধরনের দাবি আছে বা দুই ধরনের বক্তব্য আছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে যে নির্বাচনগুলো গত 54 বছর হয়ে আসছে সেরকম। আরেকটি নতুন করে আমরা বলছি এটা একটা পিআর পদ্ধতিতে ইলেকশন হবে। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু সারা বিশ্বের জন্য এটা অত্যন্ত প্রশংসিত এবং পৃথিবীর অনেকগুলো দেশে এ পদ্ধতি চালু আছে। এই বিষয়টি সুরাহা না করে এক ধরনের ট্র্যাডিশনাল পদ্ধতিতে রোডম্যাপ ঘোষণা করাটা পিআর পদ্ধতি যারা দাবি করেছে তাদেরকে অবজ্ঞা করা এবং তাদেরকে পরিহার করার সামিল। দুই নম্বর কথা হচ্ছে, এর আগে চিফ ইলেকশন কমিশনার এবং তার একজন কমিশনার বলেছেন যে পিআর পদ্ধতি যেহেতু সংবিধানে নেই সে ভিত্তিতে আমরা নির্বাচন করতে পারি না। এই যে বক্তব্যটা সংবিধানে নেই, এইটা একটি বিভ্রান্তিকর এবং ভুল তথ্য জাতিকে দিয়েছে। কারণ আমাদের সংবিধানে নির্বাচন করার কথা আছে, কোন পদ্ধতিতে হবে সেটা কিন্তু উল্লেখ নেই। তো ও তো যদি উনি বলেছেন পিআর পদ্ধতি নাই, তাহলে এখনকার যে পদ্ধতি উনি কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো সংবিধানে নাই। এটা আমাদের হয়ে আসছে প্র্যাকটিস এইভাবে। কিন্তু যেহেতু একটা নতুন প্রস্তাব আসছে এবং এই প্রস্তাবের পক্ষে অধিকাংশ মেজর রাজনৈতিক দল, আপনি যেটা বলেছেন তার একটু আমি সঠিক তথ্যটা দিয়ে দিই। এখানে আমরা যে 31টি দল নির্বাচনে সংলাপে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে প্রায় 25টির মতো দল পিআর পদ্ধতির পক্ষে। কমিউনিস্ট বামপন্থী যারা আছে তারা, অনেক জাতীয়তাবাদী শক্তি আছে তারা, ইসলামপন্থী প্রায় সকলেই, আমরা সকলেই পিআরের পক্ষে। কিন্তু আমাদের ভিতরে একটা ডিফারেন্স ছিল, অনেকেই আপার হাউজে পিআর চাচ্ছেন, আর আমরা এবং আরও কয়েকটি দল আমরা দুইটা হাউজেই পিআর চাচ্ছি। কিন্তু পিআর চাচ্ছে এটা 31-এর ভিতরে প্রায় 23টি দলেই পিআর, কিন্তু আপার লোয়ার ফুল এই ব্যাপারে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, সুতরাং পিআর তো মেজরিটি দল মানে মেজরিটি পিপল চাচ্ছে। তো এই পদ্ধতির একটা সুরাহা না করে রোডম্যাপ ঘোষণা করে দেওয়াটা অধিকাংশ রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধির প্রতি এক ধরনের অবজ্ঞা। আমি সেখানে এই সন্দেহটা করছি আমরা যে তাহলে কি বর্তমান ইলেকশন কমিশন কয়েকটা দলের যে চাওয়া ট্র্যাডিশনাল পদ্ধতি নির্বাচন তাকে এনহ্যান্স করছেন কিনা, এখানে জনগণ বিভ্রান্ত হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু ইলেকশন কমিশনের স্ট্যাটাস হচ্ছে নিরপেক্ষ স্ট্যাটাস থাকতে। আপনারা পিআর নিয়ে যখন কথা বলছেন, আমরা দেখেছি ঐক্যমত কমিশনের আলোচনায়, আমি নিজেও আসলে ওখানে ছিলাম, উচ্চ কক্ষ নিয়ে আসলে পিআর এর কথা বলেছেন। তবে নিম্ন কক্ষের পিআর এর আলোচনা কিন্তু সেখানে আসেনি। পরে আমরা দেখলাম মাঠের রাজনীতিতে আপনারা নিম্ন কক্ষের কথাও বলা শুরু করেছেন। জি, উচ্চ কক্ষে কেন নিম্ন কক্ষের পিআর এর বিষয়টি আনেননি, এটাও আমরা আলোচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে যে লিখিত প্রশ্নের জবাব চেয়েছিল কমিশন, কয়েকটি ধাপে তো কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে। প্রথমে ওরা অনেকগুলো সাবজেক্ট আমাদেরকে দিয়েছে, আমাদের মত জানতে চেয়েছে, সেখানে আমরা আমাদের মত দিয়েছি। সেই মতের ভিতরে ইলেকশনের ব্যাপারে আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুইটাই চেয়েছি, পিআর চেয়েছি আমরা। তখন তো উচ্চ কক্ষ ছিল না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ঐক্যমত্য কমিশনের আলোচনা বিষয়বস্তু ছিল, আলোচ্য সূচি ছিল যেগুলো কমিশন যেগুলো প্রস্তাব করেছে।
কমিশনের প্রস্তাব থেকে লোয়ার কক্ষের পিয়ারটা বাদ পড়ে গেছে। তো যেহেতু এটা এজেন্ডা ছিল না, এজেন্ডাভুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। সেখানে আমি কমপক্ষে 4 বার দাঁড়িয়ে নিরপেক্ষ পিয়ারের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার জন্য আমি রিকোয়েস্ট করেছি। ইসলামী আন্দোলন যেটি আছে তারা কিন্তু লিখিতভাবে পিয়ারের আলোচনা করার জন্য নিরপেক্ষকে তারা লিখিতভাবে জানিয়েছে, দাবি করেছে। সুতরাং সেখানে আমরা আলোচনা করিনি, উত্থাপন করিনি বিষয়টা। মানে সেখানেও কি তাহলে আপনাদের আলোচনাকে আসলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, আপনাদের এই প্রস্তাবটাকে? আমাদের এই প্রস্তাবটাকে সেখানেও আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হয় নাই। ঠিক আছে। সুতরাং আমাদের প্রস্তাবনা দাবি সবসময় দ্বিকক্ষী ছিল। ঐকমত্য কমিশন যেহেতু এটাকে আলোচনা করে নাই, শুধু আপারটা করেছে, সেজন্য ফর্মাল আলোচনাতে আমরা যাওয়ার সুযোগটা পাইনি আমাদের দাবি থাকা সত্ত্বেও। মানে বিএনপি সহ তো আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের আলোচনায় কিন্তু এই পদ্ধতির বিরোধিতাই করেছে, এবং পিআর না হলে কি তাহলে আপনারা ইলেকশনে যাবেন না? এটা তো অনেক পরের প্রশ্ন। কারণ হচ্ছে আমরা চাচ্ছি পিআর হোক। পিআরের বিষয়টার উপরেই আমরা এখন জোর দিচ্ছি। আমরা চাচ্ছি সংস্কার হোক। আমরা সংস্কারে আমরা ঐকমত্য পোষণ করেছি, বিএনপিও ঐকমত্য পোষণ করেছে অনেক জায়গায়, অনেক জায়গায় করা নাই। তো যে সমস্ত জায়গাতে আমরা সকলেই করেছি উইথ সাম নোট অফ ডিসেন্ট, আমরা বলছি এসব বিষয় এখানে বাস্তবায়ন করতে হবে এবং সেই রিফর্মড ওয়েতে সংস্কার গ্রহণ করেই ইলেকশনটা করতে হবে। কারণ এই সরকারের 3টি অঙ্গীকার ছিল প্রধান উপদেষ্টার। উনি বলেছেন আমি সংস্কার করব, উনি বলেছেন আমি বিচার করব, দৃশ্যমান বিচার শেষ হওয়ার দাবি আমাদের দৃশ্যমান। 3 নম্বর, আমি একটি আন্তর্জাতিক মানের বিশ্বে রেকর্ড হয় মতো একটা নির্বাচন করব। আমরা তো ওনার উপর আস্থা রাখছি, আস্থা রেখেছি, কিন্তু এখনো সংস্কার ইস্যুতে কিছুই হয়নি। আমি প্রায় বলি যে ইমানের 3টি অংশ, মুখে বলা, হৃদয় ধারণ করা, কার্যে পরিণত করা। পিয়ারেরও 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, সরি পিয়ার না, সংস্কার রিফর্মসে 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 আইনি ভিত্তি দেওয়া, 3 বাস্তবায়ন করা। তো এখন মাত্র আমরা ঐকমত্যে পৌঁছেছি, বাকি 2টা হয়নি। তাহলে চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন উনি সংস্কার করবেন, এটা সংস্কারটা শেষ করে যে পর্যায়ে হোক তখন এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা ছিল জাস্টিফাইড, তারিখ ঘোষণা করা ছিল জাস্টিফাইড। সুতরাং আমরা জেনুইন যে দাবিগুলো সেগুলো আমরা উত্থাপন করছি। কিন্তু নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে জামাত ইসলামের কোনো আপত্তি নাই, অতীতে আপত্তি ছিল না। আমরা বলেছিলাম ডিসেম্বর হইতে পারে, আমরা বলেছিলাম ফেব্রুয়ারিতে হতে পারে, রোজার আগে হতে পারে, আমরা বলেছিলাম এপ্রিলে হতে পারে। মানে এই ফেব্রুয়ারির ইলেকশনটা আপনারা কোন পদ্ধতিতে চাচ্ছেন? এখানে কি দ্বিকক্ষ সংসদের পদ্ধতিতে চাচ্ছেন, নিম্নকক্ষে পিআর চাচ্ছেন? ফেব্রুয়ারির ইলেকশনের আগে আসলে ইলেকশনে আপনারা কি চাচ্ছেন, সমাধানটা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রথম কথা হচ্ছে আমরা যে সংস্কারের ঐকমত্য পোষণ করেছি আমরা সেগুলো ভিত্তিতেই এই নির্বাচন, যেগুলো নির্বাচনের সাথে রিলেভেন্ট এবং রিলেটেড আছে। 2, আমরা চাচ্ছি উচ্চকক্ষ নিম্নকক্ষকে 2 জায়গায় পিআর পদ্ধতিতে নির্বাচন। মানে এই নির্বাচনে আপনারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাচ্ছেন? আমরা দ্বিকক্ষ চাচ্ছি, আবার নিচের কক্ষ উপর কক্ষে 2টাতেই পিআর পদ্ধতি চাচ্ছি। তো পিআর পদ্ধতি সম্পর্কে আপনাকে আমি একটু বলি। পিআর হচ্ছে অ্যাব্রিভিয়েশন, মূল শব্দ হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এটা সাধারণ ভোটের মতোই একটা ভোট। এখানে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনি, পোলিং অফিসার থাকবে, বক্স থাকবে, ব্যালট থাকবে, এটা এমন কিছু না। শুধু পার্থক্য হচ্ছে আগে আমরা একটা নির্ধারিত এলাকায় এমপি ক্যান্ডিডেটদেরকে যাকে পছন্দ হয় তাকে ভোট দিতাম। এখন আমরা যে দলকে বা জোটকে পছন্দ হয় তাকে ভোট দেব, আর কেন্দ্রভিত্তিক রেজাল্ট হয়ে যেত। আমি যদি একটু আপনাকে বলি, সাধারণ মানুষ আমাদের যারা এত বছর ভোটের আসলে প্র্যাকটিস যেটা ছিল, আমরা প্রার্থী দেখি, মার্কা দেখি, তারপরে ভোট দেই, তো সেই জায়গায় কি সাধারণ মানুষ এই পিআর এর কনসেপ্টটা বুঝছে? একদম ইজি। অনেকেই তো অভিযোগ করছে যে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। আমরা যে সার্ভেটা সুজন করেছে সেই সার্ভে আপনারা দেখেছেন 71% মানুষ পিআর এর পক্ষে রায় দিয়েছে, আর 29% লোক পিআর এর বিপক্ষে ভোট দিয়েছে। তো মানুষ যদি এটা না বুঝতো তো তাহলে পক্ষে বিপক্ষে। সুজনের সার্ভেতে অংশ নিয়েছে মাত্র 1000 মানুষ। এটা একটা স্যাম্পল, সব সার্ভেতে একটা স্যাম্পল হয়। তাহলে আমরা এটা বলি
যে সরকার এটার উপরে একটা গণভোট দিক। গণভোট দিলে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা নিয়ে এই কথা বলতে চাই না যে জনগণ চায় না আমরা জোর করতেছি। আমরা এই কথা বলতে চাই না জনগণ চায়, আমরা অন্যরা এটাকে মানতেছে না। আমরা বলি যে যেহেতু এটা একটা নতুন প্রস্তাব, জামাত ইসলামী আপনি দেখবেন সবসময় ইনোভেটিভ পলিসি গ্রহণ করে, যেমন কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার তো আমরাই উত্থাপন করেছি, এটা এস্টাবলিশ, সকলে এটা মানে। তো এখন তো যারা বিরোধিতা করেছিল তখন সিরিয়াসলি, তারা সকলেই তো এখন কেয়ারটেকার ব্যাপারে একমত হয়েছে। তো সেই জন্য আমি এটা বলতে চাই না যে জামাত যেটা অনেক আগে বুঝছে অন্যরা পরে বুঝছে, এটা আমি বলার দৃশ্যতে দেখাতে চাই না। কিন্তু জামাত তো নতুন চিন্তা করছে এবং এই বাস্তবতা তো সকলকে এখন এক জায়গায় আনছে। আওয়ামী লীগ প্রথমে চায় নাই, পরে আন্দোলন করেছে। বিএনপি চায় নাই, বিএনপি এখন বিএনপি একমত হচ্ছে। তারা 15 দিনের একটা সংসদ করে সেখানে পাশ করেছে। এখনও আমরা এটা মনে করি যে বাংলাদেশের মানুষ 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। গণভোট হয়েছে, সুষ্ঠু হয় নাই। এই তো আমাদের অভিজ্ঞতা। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে পিআর হলে সেখানে ভোট ডাকাতি হবে না, কেন্দ্র দখল হবে। পিআর হলে ভোটটা সুষ্ঠু হবে বলে আপনারা মনে করেন? মনে করি এই জন্য সেখানে কোনো একটা পার্টিকুলার জায়গার কোনো একজন ব্যক্তির আলাদা কোনো ইন্টারেস্ট থাকবে না। এখন আপনি ধরুন ক্যান্ডিডেট আছে, আমি যদি মনে করি যে আমার এখানে কোনো স্টেক নাই, তাহলে আমি টাকা খরচ করে, গুন্ডা ভাড়া করে, কেন্দ্র দখল করে, দিনের ভোট রাতে সিল মেরা আমার কি লাভ? তো এই জন্য মানুষ সেখানে এক্সট্রা অর্ডিনারি ইনভেস্টমেন্ট যেটা ইলিগাল সেটা এখানে করবে। মানে কালো টাকার ইনভেস্টমেন্ট বা অন্যান্য বিষয় বুঝাচ্ছেন? হবে না অবভিয়াসলি, কারণ ভোটার কারা নিয়ে আসে। আমি তো এমপি ছিলাম, ইলেকশন করেছি। ক্যান্ডিডেটই খুব সিরিয়াস হয়, টাকা দেয়, এই দেয়, সেই দেয়, সব মিলিয়ে করে। যারা ইলিগাল কাজ করে, আলহামদুলিল্লাহ আমরা থেকে বিরত আছি। তো এই জন্য পিআর একটা সিস্টেম আমরা এক্সপেরিমেন্ট করি। 54 বছরে দেখলাম যে ট্রেডিশনাল হয়তো তো ইলেকশন হচ্ছে না, সুতরাং নতুন পদ্ধতি একটা এক্সপেরিমেন্ট করি। আর এটা কঠিন না যে অঙ্ক খুঁজতে হবে। সেক্ষেত্রে অন্য দলগুলোর সাথে আপনাদের স্পষ্ট একটা বিভেদ তৈরি হচ্ছে? আমাদের অন্য দলের সাথে আমাদের স্পষ্ট ঐকমত্য হচ্ছে। দুই একটা দল এটা বিরোধিতা করছে। যেমন আমি আপনাকে বলেছি ঐকমত্য কমিশন আপনি ছিলেন, বামেরা কিন্তু পিআরের পক্ষে। হ্যাঁ, পিআরের পক্ষে আমি দেখেছি। আমরা সব ইসলামপন্থীরা পিআরের পক্ষে। এর বাইরে যারা ন্যাশনালিস্ট টাইপ, বিএনপি ছাড়া আরো যে প্রো ন্যাশনালিস্ট টাইপ আছে, এন্টি ইন্ডিয়ান ফোর্স পার্টি আছে, এরা সকল তো পিআরের পক্ষে। তো সুতরাং এটাতে স্পষ্ট যে অধিকাংশ রাজনৈতিক দল যাদের স্টেক আছে কিছু না কিছু, তারা আমরা কিন্তু সকলেই পিআরের পক্ষে। আমি বলেছি আমাদের ডিফারেন্সটা হচ্ছে কেউ একটা আপার হাউসে চাচ্ছে, আমরা দুইটাতে চাচ্ছি। দিস দ্য ডিফারেন্স, বাট মেজরিটি অফ দি পলিটিক্যাল পার্টিজ। আপনারা বলছেন যে অনেকেই আপনাদের সাথে আছে। এই জায়গায় তো আমরা দেখছি যে আপনারা আসলে অনেকদিন ধরে নির্বাচনের প্রস্তুতি আসলে নিয়ে আসছেন এবং 300 আসনে অনেকটা প্রার্থী চূড়ান্ত। তো যারা সাথে আছে তাদেরকে নিয়ে সামনের দিনে কোনো জোট করতে যাচ্ছেন কিংবা বা ধর্মভিত্তিক দলগুলো সবাই মিলে একটা জোট করতে যাচ্ছেন কিনা? আমরা চাই এদেশে একটা বৃহত্তর ঐক্যের মাধ্যমে নির্বাচন করা, ঠিক আছে? কারণ অতীতে আমাদের নির্বাচন, শাসন, চ্যালেঞ্জ, ফেয়ারনেস সব মিলিয়ে এত বেশি তিক্ত বিরক্ত অভিজ্ঞতা দেশের মানুষের। আমরা একটা হারমোনি আনতে চাচ্ছি। এই জন্য ইসলামী দলগুলো, ন্যাশনালিস্ট দলগুলো, এক্সেপ্ট বিএনপি, এবং মানে স্পষ্ট বিএনপির সাথে কোনো জোট হচ্ছে না। মানে এখন পর্যন্ত সেরকম অবস্থাটা আমরা দেখছি না এখন পর্যন্ত। কিন্তু সকলেই কিন্তু আমরা মিলে আমরা একটা নির্বাচনের সমন্বয়ের মাধ্যমে আমরা ইলেকশন করার আমরা চেষ্টা করছি। সেই জন্য আমরা সকলের সাথে যোগাযোগ করতেছি। মানে সেক্ষেত্রে জামাতে ইসলামী আসলে এবারে নির্বাচন হলে কতগুলো আসন পাবে বলে আপনি প্রত্যাশা করেন? আমরা তো জনগণের আস্থার উপর বিশ্বাস রাখছি। সুতরাং যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, যদি আমরা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা নির্বাচন করতে পারি, তাহলে আমি মনে করি দেশের মানুষ নতুন অল্টারনেটিভকেই তারা পছন্দ করবে। ইসলামী দলগুলো সবাই মিলে যে এক বাক্স তত্ত্বের দিকে আপনারা এগোচ্ছিলেন, সেটির আসলে প্রক্রিয়া কতদূর? আমি যেটা বলেছি সেটা এরকমই। এক বাক্স মানে কি, আমরা সকলে এক পার্টি, তার জন্য যা নির্ধারিত আসন থাকবে সেখানে তারাই মার্কা দেবে, তারাই কাজ করবে। আমরা সকলেই ভোট এবং প্রচেষ্টা সেই ক্যান্ডিডেটের প্রতি আমাদের থাকবে। এই আলোচনা আমাদের চলছে এবং এটা অব্যাহত আছে।
জনাব তাহের, আপনার কাছে আমরা শুনছিলাম আপনি নির্বাচনী জোট নিয়ে কথা বলছিলেন এবং নির্বাচনের আপনাদের নানান কৌশল সম্পর্কে জানবো। তবে একটি বিষয় জানতে চাই যে বিএনপির সাথে তো আসলে আপনাদের অনেক দিনের রাজনীতি, তো এতদিন রাজনীতি করার পরে 5 আগস্টের পরে আমরা দেখলাম আপনাদের মধ্যে এক ধরনের শিথিল সম্পর্ক। তো এটা কি আপনারা স্পষ্ট প্রতিপক্ষ হয়ে উঠছেন একে অপরের? না, বিএনপির সাথে তো আমরা দীর্ঘদিন ধরে একসাথেই কাজ করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশীদার ছিলাম। আমাদের বিএনপির নেতৃবৃন্দ, জনশক্তি কর্মীদের সাথে আমাদের হৃদ্যতা এখনো বজায় আছে। এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এখনো বিএনপির কাউকে পেলে মনে হয় যেন আমি আমার নিজস্ব লোক পেয়েছি, ভাই পেয়েছি। রাজনীতি যেহেতু এখন কিছুটা আওয়ামী লীগের অনুপস্থিতি, এখন দুইটা প্রধান দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। সুতরাং সেখানে আমরা বিএনপির সাথে আমার সম্পর্কের কোনো ঘাটতি নেই, আমি মনে করি না। ঘাটতি আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখনও আছে। নির্বাচনের ইস্যুতে যেহেতু জামাত একটি ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার, বিএনপি তো অবশ্যই, আমরা দুই দলেই এখন দুই দলই এবারে ক্ষমতায় যাওয়ার দাবিদার। আগামী নির্বাচনের জন্য আমরা চেষ্টা করছি, প্রস্তুতি করছি। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা আগে এক ঘরে ছিলাম, এখন জনসংখ্যা বাড়ছে, আর একটা ঘর বানাচ্ছি একই বাপের বাড়িতে। বাংলাদেশটাকে যদি আমরা মনে করি, এতে নিজেদের ভিতরে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই, এবং এটা সুযোগও নেই। আমি মনে করি বাংলাদেশে যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, নিউ গভর্নেন্সের জন্য যে জুলাই বিপ্লব হয়েছে, এগুলোর জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার খুবই দরকার, একটি সুষ্ঠু নির্বাচন খুবই দরকার। এবং আমি মনে করি আমাদের ভিতরে সেই পরিবেশটা মাঝে মধ্যে কিছুটা বিঘ্নিত হইলেও পরিস্থিতি এখনও ওই পর্যায়ে আছে যে আমরা একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা একমত হইতে পারি। আমরা দেখলাম যে আসলে গত বছর 5ই আগস্ট যেই জুলাই আন্দোলনের প্রেক্ষিতে এসেছিল, তারপরেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি ফাটলটা স্পষ্ট হয়েছে। আমি যে প্রশ্নটা করছিলাম, কারণ রাজনীতির মাঠে আপনারা একে অপরের বিপক্ষে অনেক বক্তব্য দিয়ে থাকেন, তো আগস্ট নিয়ে জানতে চাই। এটি তো আসলে একটা সম্মিলিত প্রচেষ্টার ফলাফল ছিল, আপনারা এটা কতটুকু মানেন, নাকি এটা কারোর একক নেতৃত্ব ছিল, কি মনে করেন? আসলে আগস্টের যে পরিবর্তনটা যেটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে, এটা সকল শ্রেণীর মানুষেরই বড় ধরনের অবদানের ফসল। এখানে রাজনৈতিক দলদের ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে, শ্রমিকের ভূমিকা আছে, রিক্সাওয়ালার ভূমিকা আছে, মায়েদের ভূমিকা আছে, শিশুর ভূমিকা আছে। পৃথিবীতে বহু দেশে এরকম সরকার পালিয়ে গেছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশেরটা ইউনিক হচ্ছে এই কারণেই যে এত বড় স্বতঃস্ফূর্ততা সকল শ্রেণীর মানুষের মাঝে, এটা খুব বিরল ঘটনা এখানে। এই জন্য তবে ছাত্রদের এখানে একটা নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বটাকে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে যে ল্যাকিংসটা হয়েছে সেটা হচ্ছে কোনো জাইগান্টিক লিডারশিপ, কোনো একজন পার্সনকে কেন্দ্র করে অভ্যুত্থানটা হয়নি। ইট ওয়াজ এ ভেরি স্পন্টেনিয়াস। সেখানে অভ্যুত্থান হওয়ার পরে আমরা এরকম একটা সিঙ্গেল লিডারশিপের জবাবটা ছিল, সেটা কিছুটা এই বিপ্লবকে হারভেস্ট করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আমাদের হয়েছিল। আপনাদের যে সহযোগী ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির কিন্তু প্রায়ই বলে থাকে বিপ্লবে তাদের অন্যতম স্টেক হোল্ডার তারা ছিল। এটি কি এখনো বা মানে বলা হয় যে সব থেকে বড় স্টেক হোল্ডার তারা ছিল, এটি কি আসলে আপনারা কিভাবে দেখেন? প্রথম অন্যতম ছিল, এতে তো কোনো কারো ডিফার করার কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বেশি ছিল কিনা এটা আমি স্পষ্ট করে বলতে এই জন্য চাই না, কারণ এটা তো কোনো একটা গবেষণার থেকে বা কোনো একটা স্টাডি থেকে কোনোভাবে এই জিনিসটা এখনো পরিষ্কার করে নির্ণীত হয়নি। তবে আমি এটা বলতে পারবো যারা মেজর রোল প্লে করেছে তাদের ভিতরে ইসলামী ছাত্র শিবির একটি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আপনি বললেন যে সব ধরনের মানুষ আসলে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, এই যে সার্বজনীন ঐক্য, এই ঐক্যে এত দ্রুত আসলে ফাটল কেন ধরলো? কারণ অনেকগুলো আমরা দেখেছি ভাগ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল হয়েছে, এবং সাধারণ মানুষও কিন্তু খুব সন্তুষ্ট সব বিষয়ে 1 বছর পরে এসে এটা দেখতে পাচ্ছি না, এত দ্রুত ফাটল কেন? ফার্স্ট অফ অল, দিস ইজ আনফরচুনেট।
এটা কোনোই কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত ছিল না। দুই, একটা বাস্তব রিজন এভাবে হতে পারে আমার দৃষ্টিতে, এই আন্দোলনের পিছনে এমন কোনো সেন্ট্রাল বড় ফিগার ছিল না যাকে এনসার্কেল করে বিপ্লবের পরবর্তী যে অবস্থানগুলো বা বিষয়গুলো সেখানে তাকে এনসার্কেল করে সেটা অগ্রসর হইতো, তাহলে ভালো হতো। এখানে যেহেতু নানা স্টেকের লোকের এখানে আসছে, বিপ্লব হওয়ার পরে তখন প্রত্যেকেই তার তার জায়গা থেকে এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। আমি ফায়দার কথা বলতে চাই না, কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। ছাত্রদের মাঝে যারা লিডারশিপে ছিল তারাও ভাবছে যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটি রাজনৈতিক ধারা তৈরি করা দরকার। অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তারা ভাবছে যে ঠিক আছে, আমি আমার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে কোনো সেন্ট্রাল ফিগার যদি থাকতো তাহলে বিষয়টা এত তাড়াতাড়ি ডাইভার্সিফিকেশনটা হতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের সকলের লক্ষ্য যদি এটা হতে পারতো যে দল নয় বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশের জন্য কোনটা কোনটা অধিকতর করলাম এই মুহূর্তে আমরা বসে কিন্তু আগে এটাই ডিসাইড করতে পারতাম। এই কাজটির প্রধান দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট সেই মেজর দলগুলোকে ডেকে বা যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে ডেকে এই আলোচনা করা উচিত ছিল যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রায়োরিটিটা কী, এই মুহূর্তের জন্য আমরা আমাদের এই অতীতগুলোকে কীভাবে মুছে ফেলতে পারি, এই মুহূর্তের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ধারা তৈরি করার জন্য আমরা কী করতে পারি। এই কাজটা যদি তারা শুরুতেই করতেন এবং আমরা যদি প্রায়োরিটি নির্ণয় করতে পারতাম সব পলিটিক্যাল পার্টি, তাহলে ওগুলোর কেন্দ্রিক আমরা এক ধরনের ভূমিকা নিতে পারতাম। দুই, প্রথম বলেছি আমি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে এখানকার মেজর পলিটিক্যাল পার্টিগুলোর, এটাও আমরা দায়িত্ব এড়াতে চাই না আমি। এনসিপি সাইজ এবং সংখ্যায় অনেক বড় না হলেও তাদের আন্দোলনের নেতৃত্বের কারণে তাদেরও এখানে এক ধরনের স্টেক তৈরি হয়েছে, ইম্পর্টেন্স তৈরি হয়েছে, জনগণের এক ধরনের তাদের প্রতি ইমোশন তৈরি হয়েছে। সুতরাং এই সবগুলো দল মিলে, মেজর মতো 8-10টা দল মিলে আমরাও যদি উদ্যোগ নিয়ে বসতাম, সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেকের সাথে আলাপ করেছিলাম, তো কিন্তু সেই রকম একটা সাড়া পেলে আমরা আলোচনাও যদি প্রায়োরিটি ঠিক করতে পারতাম, এটাও দরকার ছিল। তো এই কয়েকটি জায়গায় আসলে আমরা সঠিক উদ্যোগ নিতে পারি নাই। না পারার কারণেই একটি নির্বাচন দরকার, ক্ষমতা যাওয়া দরকার, সেই মুখে আমরা প্রত্যেকটি দল আলাদা। আপনি বলতে চাচ্ছেন যে লক্ষ্যটা যদি আসলে আন্দোলনের আগে ঠিক করা থাকতো সেক্ষেত্রে আসলে ফলাফলটা ভালো হতো। ঠিক করা থাকতো, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে এটা পূর্বাহ্নে ঠিক করাটা সহজ ছিল না, ডিফিকাল্ট ছিল। কারণ এই আন্দোলন কতটুকু সফল হবে অতীতের অভিজ্ঞতা এই ব্যাপারে অনেকের ভিতরেই আস্থা ছিল না, এবং না থাকার পিছনে অতীতের পরিস্থিতিগুলো, অতীতের আন্দোলন সফল না হওয়াগুলো কিন্তু কাজ করেছে। কিন্তু যখন সফল আমরা হয়ে গেলাম তখন এই কাজটি আমরা তাৎক্ষণিক করতে পারতাম। আচ্ছা, আমরা যেহেতু কথা বলছি জুলাইয়ের আন্দোলন নিয়ে এবং এনসিপির প্রসঙ্গও এলো, আপনার এই বিষয়ে একটু মতামত জানতে চাই যে দলটির গঠন, পথ চলা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? কারণ অনেক কিছুতেই আমরা দেখি আপনারা খুব একমত হন এবং অনেক কিছুতেই দেখি যে অভিন্ন অবস্থান থাকেন এবং দলটির উপর আপনাদের বেশ প্রভাব আছে বলে শোনা যায়, এটা কতখানি ঠিক? না, এখানে আমাদের প্রভাবের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না, কারণ আমরা আমাদের নিজস্ব ধারা রাজনীতি করি এবং কারো উপরে প্রভাব বিস্তারের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তবে অনেকগুলো যা চিন্তার দিক থেকে যেন ঐক্য হয়ে যায়, লক্ষ্যের দিক থেকে যদি মিল হয়, কর্মসূচিগতভাবে যদি সিমিলারিটি থাকে, তাহলে রাস্তাতে আপনার সাথে দেখা হবে। আপনি যখন কমলাপুর স্টেশনে চিটাঙে ট্রেন উঠবেন, তো ট্রেনের অনেক যাত্রীর সাথে আপনার দেখা হবে। আর ট্রেনটা যদি রাজশাহীর দিকে যায় তাহলে আপনার সাথে আর দেখা হবে না। এখন এনসিপি সংস্কারের ব্যাপারে খুব সিরিয়াস, তারা গণভোটের ব্যাপার, তারা তাদের গণপরিষদের ব্যাপারে তারা সিরিয়াস, তারা এখানে পজিটিভ রাজনীতি খুব চেঞ্জ করতে চায়। আমরা সংস্কার চাচ্ছি, আমরা একটা গণভোট চাচ্ছি নানা ইস্যুতে, ঠিক আছে? তো এই সমস্ত দিক থেকে এক ধরনের সিমিলারিটি আছে। আর এই সিমিলারিটিতে আমি আপনাকে আবারও বলেছি যেটা শুধু এনসিপির সাথে না, কতিপয় ইস্যুতে তো অনেকগুলো দল যারা রাজনীতিতে আমাদেরকে আদর্শিকভাবে সমর্থন করে না, কিন্তু তারও তো পিয়ার ইস্যুতে একমত হচ্ছে। তো সুতরাং এখানে আদর্শের চেয়েও ইস্যু এবং বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা, নতুন বাংলাদেশ, এ সমস্ত ইস্যুতে যারা একমত আছি আমরা, তারা স্বাভাবিকভাবেই আমরা একই ট্রেনের যাত্রী হয়ে যাচ্ছি অটোমেটিক্যালি।
যেহেতু এনসিপির প্রসঙ্গ এসেছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ঘোষণাপত্র তৈরির আগে খসড়া আপনাদেরকে পাঠানো হয়েছিল, এটা আমরা জানি, কিন্তু খসড়াতে আপনারা যে মতামত দিয়েছিলেন তার রিফ্লেকশন কি ছিল? আসলে এই খসড়া দেওয়ার ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট কিছুটা লুকোচুরি করছে। এক নম্বর কথা হচ্ছে তারা সব দলকে দেয় নাই, এটা আমরা জানতাম না। 3টি দলকে দেওয়া হয়েছিল। 3টি দলকে দিয়েছে, তার মধ্যে আপনারা একটি দলকে প্রায় 1.5 মাস 2 মাস আগে দিয়েছে, আরেকটি দলকে 2 সপ্তাহ আগে দিয়েছে বা 3 সপ্তাহ আগে দিয়েছে, আমাদেরকে সবাই পরে দিয়েছে। আচ্ছা, তো এখন একটা বৈষম্য তৈরি হয়েছে, মানে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। অবভিয়াসলি কেন এই বৈষম্য? তারাই জবাব দিবে। এটাই আমাদের কতিপয় বিষয়ে যে আপত্তি বা আস্থার সংকট দেখা দিচ্ছে, এটা তো ওনাদের আচরণের কারণেই। যেমন একসাথে যদি 3টা দলকে দেয়, আমি মনে করি সবাইকে দিতে পারত, এটা তেমন কোনো গোপন কিছু ছিল না। তারপরে যেহেতু 3টাতে দিয়েছে, তো 3 জনকে তো একসাথে দিতে পারত। মানে জুলাইয়ের স্টেক তো সবাই ছিল, যারাই আপনারা ঐক্যমতে বসছেন তারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো সবাইকে না দিয়ে শুধু 3টি দলের উপর দিয়ে এই ধরনের সিদ্ধান্ত মানে কেন ছিল? এটা বৈষম্য করেছে, আমরা মনে করি এটা ঠিক হয়নি। তারপরে দেওয়াটাও স্টেজ ওয়াইজ করেছে, এবং সেখানে যেটা মনে হইল যে একটা বিশেষ দলকে তারা অগ্রাধিকার দিয়েছে, অনেক আগে দিয়েছে, তাদের সাথে বহুবার আলোচনা করেছে। যেটা ঘোষণার আগে আমরা যখন বসছিলাম তখন আমার কাছে এটা মনে হয়েছে যেটা আগে থেকেই প্রায় তৈরি করা। ওকে, হাওয়ার শেষ মুহূর্তে আমরা সহযোগিতা করতে চেয়েছি, আমরা 7টা 8টা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করেছিলাম। সেখানে তারা আমাকে বলেছিল যে আপনাদের রিজনেবল দিকগুলো আমরা এখানে অ্যাকোমোডেট করব, কিন্তু আনফর্চুনেটলি একটা শব্দ যোগ করছে মাত্র, আর কিছু রাখে নাই। সেই শব্দটা হচ্ছে এক জায়গায় আমরা বলছি নৈতিকতা, মোরালিটি, এই শব্দটা সেখানে যোগ করছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর বাকি সব আমাদের এই যে একটা দলের কথা বলছেন, তাদেরকে শুধু ফেভার করার কারণ কি? এটাই তো তারাই জবাব দেবে, এবং আমি মনে করি এটা সঠিক না। জনাব তাহের, আপনার কাছে আমরা শুনছিলাম আপনি নির্বাচনী জোট নিয়ে কথা বলছিলেন এবং নির্বাচনের আপনাদের নানান কৌশল সম্পর্কে জানবো। তবে একটি বিষয় জানতে চাই যে বিএনপির সাথে তো আসলে আপনাদের অনেক দিনের রাজনীতি, তো এতদিন রাজনীতি করার পরে 5 আগস্টের পরে আমরা দেখলাম আপনাদের মধ্যে এক ধরনের শিথিল সম্পর্ক। তো এটা কি আপনারা স্পষ্ট প্রতিপক্ষ হয়ে উঠছেন একে অপরের? না, বিএনপির সাথে তো আমরা দীর্ঘদিন ধরে একসাথেই কাজ করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশীদার ছিলাম। আমাদের বিএনপির নেতৃবৃন্দ, জনশক্তি কর্মীদের সাথে আমাদের হৃদ্যতা এখনো বজায় আছে, এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এখনো বিএনপির কাউকে পেলে মনে হয় যেন আমি আমার নিজস্ব লোক পেয়েছি, ভয় পেয়েছি। রাজনীতি যেহেতু এখন কিছুটা আওয়ামী লীগের অনুপস্থিতি, এখন 2টা প্রধান দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। সুতরাং সেখানে আমরা বিএনপির সাথে আমার সম্পর্কের কোনো ঘাটতি নেই, আমি মনে করি না। ঘাটতি আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখনও আছে। নির্বাচনের ইস্যুতে যেহেতু জামাত একটি ওয়ান অফ দি মেইন স্টেক হোল্ডার, বিএনপি তো অবশ্যই, আমরা দুই দলেই এখন দুই দলই এবারে ক্ষমতায় যাওয়ার দাবিদার। আগামী নির্বাচনের জন্য আমরা চেষ্টা করছি, প্রস্তুতি করছি। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হচ্ছে আমরা আগে এক ঘরে ছিলাম, এখন জনসংখ্যা বাড়ছে, আর একটা ঘর বানাচ্ছি একই বাপের বাড়িতে। বাংলাদেশটাকে যদি আমরা মনে করি, এতে নিজেদের ভিতরে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই, এবং এটা সুযোগও নেই। আমি মনে করি বাংলাদেশে যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, নিউ গভর্নেন্সের জন্য যে জুলাই বিপ্লব হয়েছে, এগুলোর জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার খুবই দরকার, একটি সুষ্ঠু নির্বাচন খুবই দরকার। এবং আমি মনে করি আমাদের ভিতরে সেই পরিবেশটা মাঝে মধ্যে কিছুটা বিঘ্নিত হলেও পরিস্থিতি এখনও ওই পর্যায়ে আছে যে আমরা একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা একমত হইতে পারি। আমরা দেখলাম যে আসলে গত বছর 5ই আগস্ট যে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে এসেছিল, তারপরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি ফাটলটা স্পষ্ট হয়েছে। আমি যে প্রশ্নটা করছিলাম, কারণ রাজনীতির মাঠে আপনারা একে অপরের বিপক্ষে অনেক বক্তব্য দিয়ে থাকেন, তো আগস্ট নিয়ে জানতে চাই, এটি তো আসলে একটা সম্মিলিত প্রচেষ্টার ফলাফল ছিল, আপনারা এটা কতটুকু মানেন?
নাকি এটা কারোর একক নেতৃত্ব ছিল, কি মনে করেন? আসলে আগস্টের যে পরিবর্তনটা যেটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে, এটা সকল শ্রেণীর মানুষেরই বড় ধরনের অবদানের ফসল। এখানে রাজনৈতিক দলদের ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে, শ্রমিকের ভূমিকা আছে, রিক্সাওয়ালার ভূমিকা আছে, মায়েদের ভূমিকা আছে, শিশুর ভূমিকা আছে। পৃথিবীতে বহু দেশে এরকম সরকার পালিয়ে গেছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশেরটা ইউনিক হচ্ছে এই কারণেই যে এত বড় স্বতঃস্ফূর্ততা সকল শ্রেণীর মানুষের মাঝে, এটা খুব বিরল ঘটনা এখানে। এই জন্য তবে ছাত্রদের এখানে একটা নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বটাকে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে যে ল্যাকিংসটা হয়েছে সেটা হচ্ছে কোনো জাইগান্টিক লিডারশিপ, কোনো একজন পার্সনকে কেন্দ্র করিয়ে অভ্যুত্থানটা হয়নি। ইট ওয়াজ এ ভেরি স্পন্টেনিয়াস। সে কারণে অভ্যুত্থান হওয়ার পরে আমরা এরকম একটা সিঙ্গেল লিডারশিপের জবাবটা ছিল, সেটা কিছুটা এই বিপ্লবকে হারভেস্ট করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আমাদের হয়েছিল। আপনাদের যে সহযোগী ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির কিন্তু প্রায়ই বলে থাকে বিপ্লবে তাদের অন্যতম স্টেক হোল্ডার তারা ছিল। এটি কি এখনো বা মানে বলা হয় যে সব থেকে বড় স্টেক হোল্ডার তারা ছিল, এটি কি আসলে আপনারা কিভাবে দেখেন? প্রথম অন্যতম ছিল, এতে তো কোনো কারো ডিফার করার কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বেশি ছিল কিনা এটা আমি স্পষ্ট করে বলতে এই জন্য চাই না, কারণ এটা তো কোনো একটা গবেষণার থেকে বা কোনো একটা স্টাডি থেকে কোনোভাবে এই জিনিসটা এখনো পরিষ্কার করে নির্ণীত হয়নি। তবে আমি এটা বলতে পারবো যারা মেজর রোল প্লে করেছে তাদের ভিতরে ইসলামী ছাত্র শিবির একটি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আপনি বললেন যে সব ধরনের মানুষ আসলে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, এই যে সার্বজনীন ঐক্য, এই ঐক্যে এত দ্রুত আসলে ফাটল কেন ধরলো? কারণ অনেকগুলো আমরা দেখেছি ভাগ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু খুব সন্তুষ্ট সব বিষয়ে এক বছর পরে এসে এটা দেখতে পাচ্ছি না, এত দ্রুত ফাটল কেন? ফার্স্ট অফ অল দিস ইজ আনফরচুনেট, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত ছিল না। দুই, একটা বাস্তব রিজন এভাবে হতে পারে আমার দৃষ্টিতে, এই আন্দোলনের পিছনে এমন কোনো সেন্ট্রাল বড় ফিগার ছিল না যাকে এনসার্কেল করে বিপ্লবের পরবর্তী যে অবস্থানগুলো বা বিষয়গুলো সেখানে তাকে এনসার্কেল করে সেটা অগ্রসর হইতো, তাহলে ভালো হতো। এখানে যেহেতু নানা স্টেকের লোকের এখানে আসছে, বিপ্লব হওয়ার পরে তখন প্রত্যেকেই তার তার জায়গা থেকে এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। আমি ফায়দার কথা বলতে চাই না, কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। ছাত্রদের মাঝে যারা লিডারশিপে ছিল তারাও ভাবছে যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটি রাজনৈতিক ধারা তৈরি করা দরকার। অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তারা ভাবছে যে ঠিক আছে, আমি আমার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে কোনো সেন্ট্রাল ফিগার যদি থাকতো তাহলে বিষয়টা এত তাড়াতাড়ি ডাইভার্সিফিকেশনটা হতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের সকলের লক্ষ্য যদি এটা হতে পারতো যে দল নয় বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশের জন্য কোনটা কোনটা অধিকতর করলাম এই মুহূর্তে আমরা বসে কিন্তু আগে এটাই ডিসাইড করতে পারতাম। এই কাজটির প্রধান দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট সেই মেজর দলগুলোকে ডেকে বা যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে ডেকে এই আলোচনা করা উচিত ছিল যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রায়োরিটিটা কী, এই মুহূর্তের জন্য আমরা আমাদের এই অতীতগুলোকে কীভাবে মুছে ফেলতে পারি, এই মুহূর্তের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ধারা তৈরি করার জন্য আমরা কী করতে পারি। এই কাজটা যদি তারা শুরুতেই করতেন এবং আমরা যদি প্রায়োরিটি নির্ণয় করতে পারতাম সব পলিটিক্যাল পার্টি, তাহলে ওগুলোর কেন্দ্রিক আমরা এক ধরনের ভূমিকা নিতে পারতাম। দুই, প্রথম বলেছি আমি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে এখানকার মেজর পলিটিক্যাল পার্টিগুলোর, এটাও আমরা দায়িত্ব এড়াতে চাই না আমি। এনসিপি সাইজ এবং সংখ্যায় অনেক বড় না হলেও তাদের আন্দোলনের নেতৃত্বের কারণে তাদেরও এখানে এক ধরনের স্টেক তৈরি হয়েছে, ইম্পর্টেন্স তৈরি হয়েছে, জনগণের এক ধরনের তাদের প্রতি ইমোশন তৈরি হয়েছে। সুতরাং এই সবগুলো দল মিলে, মেজর মতো 8-10টা দল মিলে আমরাও যদি উদ্যোগ নিয়ে বসতাম, সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেকের সাথে আলাপ করেছিলাম, তো কিন্তু সেই রকম একটা সাড়া পেলে আমরা আলোচনাও যদি প্রায়োরিটি ঠিক করতে পারতাম, এটাও দরকার ছিল। তো এই কয়েকটি জায়গায় আসলে আমরা সঠিক উদ্যোগ নিতে পারি নাই। না পারার কারণেই একটি নির্বাচন দরকার,
ক্ষমতায় যাওয়া দরকার, সে মুখে আমরা প্রত্যেকটি দল আলাদা। আপনি বলতে চাচ্ছেন যে লক্ষ্যটা যদি আসলে আন্দোলনের আগে ঠিক করা থাকতো সেক্ষেত্রে আসলে ফলাফলটা ভালো হতো। ঠিক করা থাকতো, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে এটা পূর্বাহ্নে ঠিক করাটা সহজ ছিল না, ডিফিকাল্ট ছিল। কারণ এই আন্দোলন কতটুকু সফল হবে অতীতের অভিজ্ঞতা এই ব্যাপারে অনেকের ভিতরেই আস্থা ছিল না, এবং না থাকার পিছনে অতীতের পরিস্থিতিগুলো, অতীতের আন্দোলন সফল না হওয়াগুলো কিন্তু কাজ করেছে। কিন্তু যখন সফল আমরা হয়ে গেলাম তখন এই কাজটি আমরা তাৎক্ষণিক করতে পারতাম। আচ্ছা, আমরা যেহেতু কথা বলছি জুলাইয়ের আন্দোলন নিয়ে এবং এনসিপির প্রসঙ্গও এলো, আপনার এই বিষয়ে একটু মতামত জানতে চাই যে দলটির গঠন, পথ চলা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? কারণ অনেক কিছুতেই আমরা দেখি আপনারা খুব একমত হন এবং অনেক কিছুতেই দেখি যে অভিন্ন অবস্থান থাকেন, এবং দলটির উপরে আপনাদের বেশ প্রভাব আছে বলে শোনা যায়, এটা কতখানি ঠিক? না, এখানে আমাদের প্রভাবের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না, কারণ আমরা আমাদের নিজস্ব ধারা রাজনীতি করি এবং কারো উপরে প্রভাব বিস্তারের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তবে অনেকগুলো যা চিন্তার দিক থেকে যেন ঐক্য হয়ে যায়, লক্ষ্যের দিক থেকে যদি মিল হয়, কর্মসূচিগতভাবে যদি সিমিলারিটি থাকে, তাহলে রাস্তাতে আপনার সাথে দেখা হবে। আপনি যখন কমলাপুর স্টেশনে চিটাঙে ট্রেন উঠবেন, তো ট্রেনের অনেক যাত্রীর সাথে আপনার দেখা হবে। আর ট্রেনটা যদি রাজশাহীর দিকে যায় তাহলে আপনার সাথে আর দেখা হবে না। এখন এনসিপি সংস্কারের ব্যাপারে খুব সিরিয়াস। তারা গণভোটের ব্যাপার, তারা তাদের গণপরিষদের ব্যাপারে তারা সিরিয়াস। তারা এখানে পজিটিভ রাজনীতি চেঞ্জ করতে চায়। আমরা সংস্কার চাচ্ছি, আমরা একটা গণভোট চাচ্ছি নানা ইস্যুতে, ঠিক আছে? তো এই সমস্ত দিক থেকে এক ধরনের সিমিলারিটি আছে। আর এই সিমিলারিটিতে আমি আপনাকে আবারও বলেছি, যেটা শুধু এনসিপির সাথে না, কতিপয় ইস্যুতে তো অনেকগুলো দল যারা রাজনীতিতে আমাদেরকে আদর্শিকভাবে সমর্থন করে না, কিন্তু তারও তো পিয়ার ইস্যুতে একমত হচ্ছে। তো সুতরাং এখানে আদর্শের চেয়েও ইস্যু এবং বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা, নতুন বাংলাদেশ, এ সমস্ত ইস্যুতে যারা একমত আছি আমরা, তো তারা স্বাভাবিকভাবেই আমরা একই ট্রেনের যাত্রী হয়ে যাচ্ছি অটোমেটিক্যালি। যেহেতু এনসিপির প্রসঙ্গ এসেছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ঘোষণাপত্র তৈরির আগে খসড়া আপনাদেরকে পাঠানো হয়েছিল, এটা আমরা জানি, কিন্তু খসড়াতে আপনারা যে মতামত দিয়েছিলেন তার রিফ্লেকশন কি ছিল? আসলে এই খসড়া দেওয়ার ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট কিছুটা লুকোচুরি করছে। এক নম্বর কথা হচ্ছে তারা সব দলকে দেয় নাই, এটা আমরা জানতাম না। তিনটি দলকে দেওয়া হয়েছিল। তিনটি দলকে দিয়েছে, তার মধ্যে আপনারা একটি দলকে প্রায় 1.5 মাস 2 মাস আগে দিয়েছে, আরেকটি দলকে 2 সপ্তাহ আগে দিয়েছে বা 3 সপ্তাহ আগে দিয়েছে, আমাদেরকে সবাই পরে দিয়েছে। আচ্ছা, তো এখন একটা বৈষম্য তৈরি হয়েছে। মানে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে, অবভিয়াসলি। কেন এই বৈষম্য? তারাই জবাব দিবে। এটাই আমাদের কতিপয় বিষয়ে যে আপত্তি বা আস্থার সংকট দেখা দিচ্ছে, এটা তো ওনাদের আচরণের কারণেই। যেমন একসাথে যদি 3টা দলকে দেয়, আমি মনে করি সবাইকে দিতে পারত, এটা তেমন কোনো গোপন কিছু ছিল না। তারপরে যেহেতু 3টাতে দিয়েছে, তো 3 জনকে তো একসাথে দিতে পারত। মানে জুলাইয়ের স্টেক তো সবাই ছিল, যারাই আপনারা ঐক্যমতে বসছেন তারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো সবাইকে না দিয়ে শুধু 3টি দলের উপর দিয়ে এই ধরনের সিদ্ধান্ত মানে কেন ছিল? এটা বৈষম্য করেছে, আমরা মনে করি এটা ঠিক হয়নি। তারপরে দেওয়াটাও স্টেজ ওয়াইজ করেছে, এবং সেখানে যেটা মনে হইল যে একটা বিশেষ দলকে তারা অগ্রাধিকার দিয়েছে, অনেক আগে দিয়েছে, তাদের সাথে বহুবার আলোচনা করেছে। যেটা ঘোষণার আগে আমরা যখন বসছিলাম তখন আমার কাছে এটা মনে হয়েছে যেটা আগে থেকেই প্রায় তৈরি করা। ওকে, হাওয়ার শেষ মুহূর্তে আমরা সহযোগিতা করতে চেয়েছি, আমরা 7টা 8টা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করেছিলাম। সেখানে তারা আমাকে বলেছিল যে আপনাদের রিজনেবল দিকগুলো আমরা এখানে অ্যাকোমোডেট করব, কিন্তু আনফর্চুনেটলি একটা শব্দ যোগ করছে মাত্র, আর কিছু রাখে নাই। সেই শব্দটা হচ্ছে এক জায়গায় আমরা বলছি নৈতিকতা, মোরালিটি, এই শব্দটা সেখানে যোগ করছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর বাকি সব আমাদের এই যে একটা দলের কথা বলছেন, তাদেরকে শুধু ফেভার করার কারণ কি? এটাই তো তারাই জবাব দেবে, এবং আমি মনে করি এটা সঠিক না, সঠিক হয়নি। বিরতির পর আপনার কাছ থেকে আমি জুলাই সনদের বিষয়ে জানতে চাইবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি একটু পরেই।